আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাজ ক্ষমতা শক্তির শেষ ক্লাস। আজকের ক্লাসে কিছু ম্যাথ বাকি আছে, এগুলো আজকে আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করি। তোমাদের বইয়ের টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ। একটি আনুভূমিক দণ্ড হতে ঝুলন্ত একটি চেনের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রতি মিটার দৈর্ঘ্যের গড় ভর 2 কেজি। এটিকে ওই দণ্ডে সরিয়ে উঠাতে কত কাজ করতে হবে? তাহলে দেখি কি বলছে। এটা দেখে আমরা একটা চিত্র যদি আঁকতে পারি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে অনেক। একটি আনুভূমিক দণ্ড, এইরকম একটা আনুভূমিক দণ্ড, আনুভূমিক দণ্ড, এটা হয়তো একটা চেন ঝুলানো আছে, এখানে একটা চেন ঝুলানো আছে এরকম, এবং এই চেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার। চেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার। এই যে এটুকু দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 মিটার। এবং বলা আছে কি এখানে যে প্রতি মিটার দৈর্ঘ্যের গড় ভর 2 কেজি। তাহলে বলতো এই 10 মিটার চেনের দৈর্ঘ্য ভর কত কেজি হবে? তাহলে আমরা লিখতে পারবো কি 1 মিটার দৈর্ঘ্যের ভর সমান 2 কেজি। অতএব 10 মিটার দৈর্ঘ্যের ভর ইকুয়াল টু 2 গুণন 10 সমান 20 কেজি। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে এটিকে ওই দণ্ডে জোরে উঠাতে কত কাজ করতে হবে? তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে জোরে উপরের দিকে উঠাতে হবে। কিভাবে দেখায়? এই যে এটাকে এভাবে উঠাতে হবে, জোরে উঠাতে হবে। মানে সেন্টার এখানে এভাবে আসছে, এটা কি করতে হবে? এই দণ্ডের সাথে জোরে জোরে উপরের দিকে উঠাতে হবে। উঠাতে উঠাতে কত কাজ করতে হবে? তো একবার জড়ালে তো সবখানে উঠবে না। একবার জড়ালে হয়তো এইটুকু উঠবে, এইটুকু এই পর্যন্ত একটা পেঁয়াজ ঘুরবে, আবার একটা পেঁয়াজ করে এটুকু কমবে, এভাবে কমতে 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 পুরোটুকু পেঁয়াজ ছেড়ে তোমার এই চেনটা উঠে যাবে। তাহলে বলো, আমরা যদি কাজ নির্ণয় করতে চাই, কাজ নির্ণয়ের সূত্র কি জানো কেউ? আচ্ছা, আমরা কাজ নির্ণয়ের সূত্র কি জানি? ওই নো কাজ নির্ণয়ের সূত্র কি হবে? ডব্লিউ ইকুয়াল টু mgh, তাই না? mgh। কিন্তু এখানে দেখো, আমাদের ওই যে কুয়ার গভীরতার ম্যাথ করছিলাম, মনে আছে না? ওগুলো ম্যাথ কিভাবে করছিলাম? বলতেছিলাম কুয়া থেকে পানি খালি হইতেছে, তাহলে আমরা কত মিটার উচ্চতা নেবো এখানে। তাহলে যেহেতু কিছুক্ষণ পরে পরে পানি উঠানো হইতেছে, মানে ধীরে ধীরে পানি কমে যাচ্ছে না কুয়ার পানি, সেহেতু আমরা নিয়েছিলাম ভরকেন্দ্রের সরণ। তো দেখো, এখান থেকে যদি একটা পেঁয়াজ দাও, এখান থেকে একটা পেঁয়াজ দাও, তাহলে যদি একটু কমে যাবে না? এই যে একটু কমে যাবে, আরেক পেঁয়াজ দিলে একটু কমে যাবে, আরেক পেঁয়াজ দিলে একটু কমে যাবে, আরেক পেঁয়াজ দিলে একটু কমবে, এভাবে কমতে কমতে শেষ হবে। তাহলে বলো তো এখানে দৈর্ঘ্য কতটুকু নিবা তুমি? অবশ্যই এক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ নিতে হবে। তাহলে যেহেতু ধীরে ধীরে কমে যেতেছে, এরকম হলে আমাদের কি নিতে হয়? ভরকেন্দ্রের সরণ। তাহলে এখানে কি হবে? h/2। যেমন কুয়ার গভীরতাতে আমরা ভরকেন্দ্রের সরণ নিয়েছিলাম, সেম একইভাবে এখানেও ভরকেন্দ্রের সরণ নিতে হবে। তাহলে বলো তো চেনের ভর কত? 20 কেজি, 9.8 টন, আর এটা দৈর্ঘ্য হচ্ছে 10/2। তাহলে ক্যালকুলেশন করলে এটার মান কত আসবে? 981 জুল, তাই না? এটাই অ্যান্সার। তো সহজ অ্যান্সার। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এটাই, যে এখানে আমাদের ভরকেন্দ্রের সরণ নিতে হবে। ভরকেন্দ্রের সরণ কেন নেব? যেহেতু একবার জড়াইলেই সম্পূর্ণটুকু চলে যায় না, ধীরে ধীরে জড়াতে হয়। আর এই জন্য আমাদের এখান থেকে নিতে হবে ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ কুয়ার গভীরতা যে ম্যাথ করছিলাম ওই ম্যাথের মতো। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথ নিয়ে আলোচনা করি। নেক্সট ম্যাথ হচ্ছে তোমাদের বইয়ের টাইপ 5-এর 3 নম্বর ম্যাথ। টাইপ 5-এর 3 নম্বর ম্যাথ বলছে, যদি মেঘ মাটি হতে 1 মাইল উপরে থাকে এবং বৃষ্টির পানি অর্ধ ইঞ্চি পুরো হয়ে 1 বর্গ মাইল জায়গা দখল করে, তবে মেঘে পানি তুলতে কত কাজ করা হয়েছিল বের করো। তোমরা দেখো, এগুলো যে এখানে মেঘ আছে, আকাশে মেঘ আছে, মেঘটা মাটি হতে কত উঁচু আছে? মাটি হতে 1 মাইল উপরে আছে, তাই না? এই যে এইটুকু উচ্চতা কত মাইল? 1 মাইল। এই এখান থেকে 1 মাইল। এখন 1 মাইল সমান কত লেখা যায়? 5280 ফিট লেখা যায়। 1 মাইল সমান 5280 ফিট অবশ্যই লেখা যায়। আচ্ছা, আর কি তারপর কি বলছে? বৃষ্টির পানি অর্ধ ইঞ্চি পুরো হয়ে 1 বর্গ মাইল জায়গা আবৃত করে, তবে মেঘে পানি তুলতে কত গাছ হয়েছিল? আর এইখানে যে মেঘ দেখতেছো, মেঘটি দেখতে আর এরকম নাই। কেমন হয়েছে দেখতে? বলছে 1 বর্গ মাইল জায়গা আবৃত করছে, এরকম। এই 1 বর্গ মাইল জায়গা আবৃত করছে, এবং এটার পুরুত্ব কত? এরকম। মেঘটা এখন দেখতে এরকম হয়ে গেছে, যে এরিয়াটা হচ্ছে কত? কন মাইল স্কয়ার।
বা এখানে আমরা বলতে পারি 1 মাইল সমান 5280 ফিট স্কোয়ার, এরকম, তাই না? এটাও বলতে পারি। আর এই যে এখানে যে পুরুত্ব দেওয়া আছে থিকনেস, এই পুরোটার কত 0.5 ইঞ্চ, অর্ধ ইঞ্চি পুরো মানে কি 0.5 ইঞ্চ। এটাকে ফিট নিলে কি হবে 0.5 ভাগ 12 ফিট, ঠিক আছে, বোঝা যায়? আচ্ছা, তাহলে বলছে এই মেঘে যদি ধরো এখানে পানি ছিল, এইখানে ভূমিতে পানি ছিল, এই পানিটা যদি এই মেঘ তৈরি করে তাহলে কত কাজ করতে হবে বের করা। তাহলে বলো, আমরা জানি সলিউশন করবো এখন, ওই নো আমরা কি জানি কাজের সূত্র W = mgh, তাই না? আচ্ছা, আমরা যদি জি না দিই তাহলে বলো তো ওই কাজের ওটা কোন এককে বের হবে? তোমরা সবাই জানো এখন, তাই না? অভিকর্ষ এককে বের হবে। তোমরা কিন্তু এখন সবাই বিষয়গুলো জানো, জানো না? অবশ্যই জানো। আর যদি জি দিই এখানে তাহলে কি হবে? পরম এককে বের হবে। আচ্ছা, আমরা এখন অভিকর্ষ এককে বের করি। আমার ইচ্ছা হয়েছে আমি অভিকর্ষ এককে বের করবো, কারণ এর আগে তো অনেকগুলো ম্যাথ করলাম, সবগুলো পরম এককে বের করলাম, এটা কোনো ফ্যাক্ট না। আর বিশেষ করে যদি দেখো এফপিএস সিস্টেমে আসছে, সেই ক্ষেত্রে তোমরা অভিকর্ষ ইউজ করলে বেটার হবে। এখানে দেখো তো ভর কত আছে, ভর তো দেওয়া নাই, তাই না? ভর না দেওয়া থাকলো, দেখো তো এম সমান লিখতে পারবো না রো ভি ইন্টু এইচ। আমরা জানি না এম সমান রো ভি, রো মানে ঘনত্ব আর ভি মানে কি ভলিউম বা আয়তন। আচ্ছা দেখো এখানে কি ভলিউম দেওয়া আছে, ভলিউম দেওয়া নেই, কিন্তু ভলিউম সমান কি লিখতে পারবো এরিয়া ইন্টু পুরুত্ব লিখতে পারবো না? যদি এই এরিয়ার সাথে পুরুত্বটা গুণ করে দিই তাহলে মেঘের আয়তন পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আর এখানে আছে বাকি কি এইচ, তাহলে দেখো তো রোর মান পানির ক্ষেত্রে কত, এটা কোন সিস্টেম আছে? এপিএস সিস্টেম। এপিএস সিস্টেমে পানির মান হচ্ছে ঘনত্ব হচ্ছে 62.5, ক্ষেত্রফল কত 5280 স্কোয়ার, থিকনেস কত 0.5 ভাগ 12, আর এই উচ্চতা কত? উচ্চতা 5280 ফিট উচ্চতা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মান আসবে 3.83 ইন্টু 10⁻11। যেহেতু আমরা করছি অভিকর্ষ এককে, তাহলে একক আসবে কি পাউন্ড ফিট, তাই না? আর এটা তো যদি আমি করতাম পরমাণু করতাম তাহলে আমার অ্যান্সার আছে পাউন্ডাল ফিট। তোমরা দুইটা অ্যান্সারই গ্রহণযোগ্য হবে। এখন তোমার ইচ্ছা তুমি কোন এককে করবা, তুমি ভালো জানো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা অ্যান্সার লিখতে পারবো, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথ দেখি তোমাদের বইয়ের টাইপ 5 এর 9 নম্বর ম্যাথ। টাইপ 5 এর 9 নম্বর ম্যাথ। 6টি মার্বেল পাথরের খণ্ডের উচ্চতা, সরি 6টি মার্বেল পাথর খণ্ডের একটির উপর আরেকটি রেখে মোট 12 ফিট উঁচু একটি স্তম্ভ সাজাতে কত কাজ করতে হবে তা বাহির করো। দেওয়া আছে প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা 2 ফিট এবং ভর 500 পাউন্ড। আচ্ছা, আমি এই আলোচনাটা তোমাদের বেসিকে দেই নাই, যেহেতু আনকমন একটা কোশ্চেন ছিল এবং মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, সেহেতু এটা ভাবছি তোমাদের ম্যাথ করার সময় আলোচনা করবো। আচ্ছা, যদি পাথরের ক্ষেত্রে তোমার এই ধরনের ম্যাথ থাকে অনেকভাবে করা যাবে। এটা যদি আমরা সূত্র মুখস্থ না করে করতে চাই তাহলে হবে, তো ওটাতে একটু আমাদের কষ্ট হয়ে যায় ওই ম্যাথ করতে। তো আমরা বিকল্প নিয়মে করবো এই জন্য। আর তোমরা দেখবা যে, আচ্ছা আমি লিখি না, লেখা তো মুখে বলি তোমরা বুঝতে পারবে না আসলে আমি কি বলতেছি। তাহলে এখান থেকে বসে 6টি মার্বেল পাথর খণ্ডের উচ্চতা একটির উপর আরেকটি রেখে মোট 12 ফিট উঁচু একটি স্তম্ভ সাজাতে হবে। কত কাজ করতে হবে বের করো। দেওয়া আছে প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা। তো যদি এরকম বলে যে একটা মার্বেল পাথরের উপর একটা পাথর রেখে সাজাতে হবে, কত কাজ করতে হবে, এখানে একটা মুখস্থ সূত্র আছে, একদম সরাসরি সূত্র আছে। কি সূত্র? W = mgh ইন্টু n × n-1/2, এটা হচ্ছে মুখস্থ সূত্র। আর এখানে m মানে হচ্ছে কি পাথরের ভর, আর জি তো জানো অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে কি প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা, কিন্তু সম্পূর্ণ উচ্চতা হবে না, প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা, নিতে হবে প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা। আর এন মানে কি? এন মানে হচ্ছে পাথর সংখ্যা। এই সূত্রতে যখন ম্যাথটা করি তাহলে খুব সহজে ম্যাথটা করতে পারবো। আর যদি লজিক দিয়ে করতে চাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে ম্যাথটা করতে আমাদের। তো তাহলে এইভাবে করা ভালো না এটা। তাহলে তোমরা মনে রাখবা, যদি কোনো সময় বলে যে একটি পাথরের উপর একটা পাথর রেখে কত কাজ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই W = mgh × n × n-1/2 এই সূত্র ইউজ করবো। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, দেখো m এর মান কত, গিভেন ডাটাগুলো লিখে নেই। গিভেন দেওয়া আছে মার্বেল পাথর সঙ্গে n = 6টি,
আর পাথরখণ্ডের ভর দেওয়া আছে এম সমান 500 পাউন্ড। আর এখানে কিন্তু নিতে হবে প্রতিটি পাথরখণ্ডের উচ্চতা। তো এই সে সমান মান কত হবে বলো তো, 12 হবে নাকি 2 হবে? যেহেতু প্রতিটি পাথরখণ্ডের উচ্চতা তাহলে হবে 2 ফিট। তাহলে আমরা এখানে মানটা বসাই, এর মান 500। আচ্ছা, জির মান যদি আমরা বসাই তাহলে মানটা কোন একে আসবে? পনেরো একে। না বসালে বিকশ একে। তাহলে দেখো তোমাদের ইচ্ছা, তোমরা কোন একে বসাবো তোমরা ভালো জানো। তোমাদের মনে হয়েছে তোমরা বসাও। আচ্ছা, জির মান কত? যেহেতু বিকশ এপিএস সিস্টেম সেটা 32, উচ্চতা কত? 2 ইন্টু এন মানে কত? 6 ইন্টু 6 মাইনাস 1 ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে কত আসবে দেখো তো। 500 গুণন 32 গুণন 30, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসে, তাই না? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাউন্ডাল ফিট। আমরা জানতাম কি নিউটন মিটার মানে জুল, ডাইন সেন্টিমিটার মানে আর, কিন্তু পাউন্ডাল ফিটের কোনো কিছু নাই, কিন্তু এছাড়া পাউন্ডাল ফিটই অ্যান্সার। এখন যদি অনেকে মনে করে যে বেসিক দরকার, একদম পড়া বেসিক দরকার, যে বেসিক দিতে হবে তোমাদের, তাহলে তোমাদের আমি বলবো তোমাদের যে বই আছে ওই বইয়ের ভিতরে দেখবা থিওরির মধ্যে দেওয়া আছে, এটা প্রমাণ দেওয়া আছে যে এরকম পাথরখণ্ড যদি একটা একটা সাজানো যায় এরকম। এভাবে যেখানে পাথরখণ্ডগুলো আছে তাহলে এই পাথরখণ্ডের উপর একটা পাথরখণ্ড রাখলাম, তারপর আরেকটা রাখলাম, তারপর আরেকটা রাখলাম, তারপর আরেকটা রাখলাম, এভাবে রাখলে আমাদের সূত্র কি আসে? তো এখান থেকে ওরা প্রমাণ করে নিয়ে আসছে। কোথায় পাবা তোমরা? টটের বই পাবা, থিওরি অংশের মধ্যে এটা আলোচনা করা আছে, এই সূত্র কিভাবে প্রমাণ হলো। আর তোমাদের প্রমাণ দেখার দরকার নাই, আর যারা মনে করো অনেক আগ্রহী আসছে তারা দেখে নিও। আর তোমাদের এখন বলো, আবার বলো তো এই সূত্র আমরা কখন ইউজ করবো? যখন দেখবো একটা পাথরখণ্ডের উপর আর একটা পাথর রেখে সাজাতে হবে, তখন কত কাজ করতে হবে এরকম আসলে আমরা কোন সূত্র ইউজ করবো? W ইকুয়াল টু mgh ইন্টু n মাইনাস 1 ভাগ 2। ক্লিয়ার? যা প্রমাণটা তোমরা অবশ্যই দেখে নিও বই থেকে যদি দেখতে চাও। তারপরে দেখো তোমাদের বইয়ের টাইপ 5 এর 10 নম্বর ম্যাথ বলছে কি 4 কেজি ভরের একটি নিরেট চঙ্গাকার বা বেলনাকৃতি দণ্ডের দৈর্ঘ্য 0.6 মিটার ও ব্যাস 0.1 মিটার। এটা আনুভূমিক মেঝেতে শায়িত অবস্থায় আছে, ইহার দৈর্ঘ্যকে উল্লম্ব বরাবর রাখতে কৃতকাজের পরিমাণ বাহির করো। ঠিক আছে, তাহলে চিত্রটাকে আমরা 4 কেজি ভরের একটা নিরেট চঙ্গাকার বেলনাকৃতি দণ্ডের দৈর্ঘ্য এরকম। এর দৈর্ঘ্য মান কত দেওয়া আছে? 0.6 মিটার, তাই না? 0.6 মিটার। সরি, এটা এল, এটা এল মানে কি দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর বলছে ব্যাস 0.1 মিটার, এই যে ব্যাস 0.1 মিটার। আচ্ছা, তাহলে বলো তো এইটা যদি হয় তাহলে এটা ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র এই জায়গায় আছে না? এখানে থাকলে এটুকু দৈর্ঘ্য কত হবে? এটুকু দৈর্ঘ্য হবে L ভাগ 2, তাই না? এটা হবে L ভাগ 2। আর যদি এই যে এইটুকু দৈর্ঘ্য কত হবে? এটুকু দৈর্ঘ্য কত হবে? D ভাগ 2। বোঝা যাচ্ছে চিত্রে? আচ্ছা, বলছে কি এটাকে যদি আনুভূমিক মেঝেতে শায়িত অবস্থায় আছে, এর দৈর্ঘ্যকে উল্লম্ব বরাবর করতে, অর্থাৎ যদি আমরা এটা এভাবে করি, উল্লম্ব বরাবর করি, তাহলে কত কাজ করতে হবে? তাহলে তো ভরকেন্দ্র ছিল এই পয়েন্টে ছিল না, ভরকেন্দ্র চলে গেছে কোথায়? এইখানে চলে গেছে। এইখানে চলে গেলে এটুকু দৈর্ঘ্য কত হবে বলো তো? এটুকু দৈর্ঘ্য তো L ভাগ 2, এটা আমরা আগে দেখলাম। কি হবে? এইটুকু দৈর্ঘ্য ছিল L ভাগ 2 না? এটুকু দৈর্ঘ্য L ভাগ 2 হলে এটুকু দৈর্ঘ্য কত হয়? L ভাগ 2। এইটুকু তো এইটুকু অংশ। আবার দেখো তো এই যে এই ভরকেন্দ্র ছিল এই বরাবর না, এর কাছে আমরা হিডা লাইনটা আমি এইটুকু। তাহলে বলো ভরকেন্দ্র সরণ কতটুকু আছে? এটুকু সরণ হচ্ছে ভরকেন্দ্র সরণ মেইনলি। এটুকু যদি ভরকেন্দ্রের সরণ হয় তাহলে এটুকু অংশ কত? এটুকু মান কত? তাহলে বলো এটুকু অংশ মান কত? এটুকু অংশ মান আমরা কি জানি? এটুকু অংশ মান জানি D ভাগ 2। এটুকু অংশ মান যদি D ভাগ 2 হয় তাহলে এটুকু অংশ মান কত? এই পুরোটুকু অংশ ঠিক আছে, আমরা এটুকু বাদ দিই, তাহলে এটুকু অংশ পাওয়া যাবে না। তাহলে ওইটুকু অংশ হলো L ভাগ 2 মাইনাস D ভাগ 2। অর্থাৎ দেখো তোমাদের সূত্র প্রমাণ করেছিলাম এরকম একটা ম্যাথের ক্ষেত্রে কাজ করতে হবে কত। তাহলে আমরা কি লিখবো? সলিউশন উই নো
ডব্লিউ ইকুয়াল টু mg L ভাগ 2 মাইনাস d ভাগ 2, অর্থাৎ বল ইন্টু ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে L ভাগ 2 মাইনাস d ভাগ 2। কিভাবে হলো দেখো, এটা নিয়ে কিন্তু তোমাদের বেসিক অনেকক্ষণ আলোচনা করছিলাম, এটা কিভাবে মন হলো, তাই না? এখন তাহলে এত কিছু বলার দরকার নাই, যার সাথে মনে রাখতে হবে কার সমান বল ইন্টু ভরকেন্দ্রের সরণ। বল হচ্ছে mg আর ভরকেন্দ্রের সরণ হচ্ছে L ভাগ 2 মাইনাস d ভাগ 2। এখানে যদি আমরা মানগুলো ইনপুট করি তাহলে বলো ভরের মান কত দেওয়া হচ্ছে 4 কেজি ভর, জির মান 9.8 টন, L ভাগ 2 মানে কত, L এর মান হচ্ছে 0.6, তাই না, ভাগ 2, আর ব্যাসের মান 0.1 ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে মান কত আসে বলতে পারবা? 10 নম্বরে 10 এর আনসার আসে 9.8 টন জুল, তাই না, 9.8 টন জুল। এটাই কি হবে আনসার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? তোমাদের এই যে সূত্র ছিল একটা, মনে করো তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখন তোমাদের বইয়ের টাইপ 5 এর পরের ম্যাথটা 9 নম্বর ম্যাথ। তোমাদের বইয়ের টাইপ 5 এর, সরি এটা না, এটা তো শেষ হয়ে গেল আমাদের। তোমাদের বইয়ের টাইপ 5 এর 11 নম্বর ম্যাথ, তারপরেরটা টাইপ 5 এর 11 নম্বর ম্যাথ। 20 ফিট দৈর্ঘ্যের একটি মই এ বি এর ভর 50 পাউন্ড, ভার কেন্দ্র বি প্রান্ত হতে 8 ফুট দূরে অবস্থিত। মইয়ের এ প্রান্তে 10 পাউন্ড ওজনের একটি বস্তু আটকানো আছে। আনুভূমিক অবস্থান হতে বি প্রান্তটিকে মাটিতে রেখে মইটিকে খাড়া অবস্থানে রাখতে কৃত কাজ নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটা আগে দিই, কেমন ভাবে আছে চিত্রটা। 20 ফিট দৈর্ঘ্যের একটা মই এ বি এর ভর 50 পাউন্ড। তাহলে এই দেখো, এটা হচ্ছে মই, এটা মই, তাই না? এই মই দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? 20 ফিট। মই দৈর্ঘ্য দেওয়া আছে L ইকুয়াল টু 20 ফিট। ভালোভাবে বুঝুন, একটা এক এক করতে গেলে সমস্যা পড়বা। এই মই দৈর্ঘ্য দেওয়া আছে 20 ফিট, এ বি এর ভর 50 পাউন্ড, মানে মইটাকে চিহ্নিত করছে এটা মনে বি প্রান্ত এবং এ বি প্রান্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে। এর ভর কত দেওয়া আছে M ইকুয়াল টু 50 পাউন্ড। ভার কেন্দ্র, এই মইয়ের একটা ভার কেন্দ্র আছে না, ভার কেন্দ্র কোথায় আছে? ভার কেন্দ্র বি প্রান্ত হতে 8 ফিট দূরে অবস্থিত। তাহলে এই যে বি প্রান্ত হতে 8 ফিট দূরে, বললাম বি প্রান্ত হতে 8 ফিট দূরে আছে, যে এইটুকু দূরে, বললাম ভার কেন্দ্রটা ঠিক এই পয়েন্টে অবস্থিত। ভার কেন্দ্র হতে ভার কেন্দ্র 8 ফিট দূরে অবস্থিত, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? 8 ফিট। দেখো তো বুঝতে পারতেছো নাকি? তারপর কি বলছে? মইয়ের এ প্রান্তে 10 পাউন্ড ওজনের একটি বস্তু আটকানো আছে। এই যে এ প্রান্ত না, এটা হচ্ছে এ প্রান্ত, মইয়ের এই প্রান্ত, এ প্রান্তে ওজন আটকানো আছে, যেখানে একটা ওজন আটকানো আছে। কত পাউন্ড? 10 পাউন্ড একটা ওজন আটকানো আছে। মইয়ের এই প্রান্তে একটা 10 পাউন্ডের ওজন আটকানো আছে। আনুভূমিক অবস্থান হতে, এখন যদি এই মইটা যেহেতু আনুভূমিক অবস্থায় আছে, এটাকে যদি আমরা উলম্ব অবস্থায় করতে চাই, তাহলে কত কাজ করতে পারি নির্ণয় করো। আগে বলো, এই ভরকেন্দ্র বরাবর একটা ওজন কাজ করবে না? এই ভরকেন্দ্র বরাবর কি কাজ করবে? এই ভরকেন্দ্র বরাবর এর যে ওজনটা কোথায় কাজ করে? ভরকেন্দ্র বরাবর। তাহলে এখানে কত পাউন্ড কাজ করবে? 50 পাউন্ড। দেখো তো এই লাইনটা বুঝতে পারতেছো নাকি? অর্থাৎ আমরা কি জানি, বস্তুর ভর কোথায় কাজ করে? সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর না? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? এই পয়েন্টে সেন্টার অফ গ্র্যাভিটি মইয়ের। তাহলে এই পয়েন্টে যদি সেন্টার অফ গ্র্যাভিটি হয়, এই মইয়ের যে ভরটা আছে, ভরটা কাজ করবে এই বিন্দু হতে। তাহলে এই বিন্দু হতে ভরটাকে আমরা টেনে দিলাম, একটু বড় করে দিলাম, কেন? একটু বোঝার সুবিধা থাকে আমাদের। এখন এই মইটাকে যদি আমরা করি, এই বি প্রান্তকে মাটিতে রেখে, বি প্রান্তকে মাটিতে রেখে যদি মইটাকে খাড়া করি, তাহলে দেখতে কেমন হবে? যে এরকম হবে না? বি প্রান্তকে মাটিতে রেখে দাঁড় করে দিচ্ছে, এরকম দাঁড় করে দিচ্ছে, তাই না? দাঁড় করে দিলে দেখো, এই বস্তুর ভর কোথায় ছিল? এই পয়েন্ট, এটা ছিল এই পয়েন্ট, আর এটা বি পয়েন্ট। এইখানে একটা ওজন ঝুলানো আছে, কত পাউন্ড? 10 পাউন্ড। আবার ধরো যে এইটুকু সেট ধরলাম 8 ফিট, এইটুকু সেট ধরলাম 8 ফিট। তাহলে এই বরাবর কি কাজ করে? বস্তুর ওজন কাজ করবে না বস্তুর এই পয়েন্ট থেকে। আর টোটাল বস্তুতে কত? 20 ফিট। এখন বলো যে এটা ছিল আনুভূমিক, করছে উলম্ব অবস্থায়, এখানে কত কাজ করতে হয়েছে তোমাদের? তাহলে দেখো, এই ভরের জন্য একটা কাজ করতে হয়েছে, এই ভরের জন্য একটা কাজ করতে হয়েছে, তাই না? কারণ কি আমরা জানি, প্রত্যেকটা বল ইন্টু সরণ হলে কাজ হবে। যেহেতু বল আছে আবার সরণ আছে, তাহলে কাজ হবে। এই একটা বল আছে, একটা সরণ আছে, কাজ হবে। তাহলে এটা তোমার ইচ্ছে, তুমি অভিকর্ষে করতে পারো, পরম এককে করতে পারো।
এখন আমার ইচ্ছা আমি যে কোনো করতে পারি, উই নো অথবা উই গেট আমরা পাই এখান থেকে সরাসরি লিখতে পারো যে মোট কাজ, টোটাল কাজ কত, এই এটার জন্য একটা কাজ হবে না, এটা দুজনের কাজ দিলাম ডব্লিউ অন, আর এটার জন্য একটা কাজ হবে 50 পাউন্ডের জন্য একটা কাজ হবে, এটা দিলাম ডব্লিউ টু। তাহলে ডব্লিউ অনের জন্য যে কাজটা হবে সেটাকে আমরা কি দিতে পারবো, এম জি এইচ, তাই না? এম জি এইচ না লিখে আমরা লিখি এম অন এইচ অন, অর্থাৎ এখানে জি লিখলাম না মানে কি অভিকর্ষ লিখলাম, আবার এটার জন্য লিখতে পারি এম টু এইচ টু। এম অন এইচ অন বলতে বুঝতেছে এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ভরের মান কত 10 পাউন্ড, আর এই 10 পাউন্ড এইখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছে, কতটুকু সমান হয়েছে, প্রায় 20 ফিট সমান হয়েছে না এখানে, কারণ এটুকু সমান কত 20 ফিট। দেখো তাহলে গুণ করতে হবে কত দিয়ে 20 দ্বারা, আবার এম টু মানে এটা ভর কত 50 ফিট, এখান থেকে এখানে সমান হয়েছে কত ফিট 8 ফিট, তাহলে গুণ করলে হয় 200, এটা গুণ করলে হয় 5 40 400, যোগ করলে হয় 600 পাউন্ড ফিট। তাহলে এটাই অ্যান্সার। সহজ না? তাহলে দেখো তো অঙ্ক কি কঠিন নাকি? জাস্ট অঙ্কগুলো অনেক বড় বড় দেখে ভয় পাবা তোমরা, এই জন্য দিচ্ছি ম্যাথগুলা, কিন্তু করতে গেলে কিন্তু অনেক সহজ, তাই না? আচ্ছা, এরপরে আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। টাইপ 5 এর কত নাম্বার, এখন টাইপ 5 শেষ। টাইপ 7 এর 2 নম্বর ম্যাথ, তোমাদের ফিজিক্স বইয়ের টাইপ 7 এর 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে কি বলা আছে, 5 পাউন্ড ভরের একটি হাতুড়ি দেওয়ালের উপর অবিলম্বভাবে রেখে একটি পেরেককে 20 ফিট পার সেকেন্ড থেকে আনুভূমিকভাবে আঘাত করায় পেরেকটি দেওয়ালের ভিতর 0.1 ফিট প্রবেশ করলো, গড় বাধা বল নির্ণয় করো। অনেক কথা বলছে কিন্তু ম্যাথটা কিন্তু ওইরকম এক লাইনের ম্যাথ, অনেক সহজে হয়ে যাবে। টাইপ 7 এর 2 নম্বর, তাই না? আচ্ছা, 5 পাউন্ড ভরের একটি হাতুড়ি দেওয়ালের উপর অবিলম্বভাবে রেখে, তাহলে যেটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের উপরে পেরেকটা রাখা হয়েছে কিভাবে, অবিলম্বভাবে, এই যেভাবে রাখা হয়েছে পেরেকটা অবিলম্বভাবে, দেখা যায় এই দেওয়ালের উপর পেরেকটা কিভাবে রাখা হয়েছে, উলম্বভাবে রাখা হয়েছে। দেখো এই দেওয়ালের উপর উলম্বভাবে আছে না, তারপরে কি বলছে পেরেকটিকে কত ভাবে আঘাত করা হয়েছে, 5 পাউন্ড ভরে একটা হাতুড়ি দ্বারা 20 ফিট পার সেকেন্ড আঘাত করা হয়েছে। এইখানে একটা হ্যামার রাখছো, এখানে একটা হ্যামার রেখে এখানে একটা বাড়ি দিচ্ছে, তাহলে এখানে একটা বেগে বাড়ি দিচ্ছে না, কত বেগে 20 ফিট পার সেকেন্ড। এই হ্যামারের ভর হচ্ছে 5 পাউন্ড। আঘাত করায় পেরেকটি দেওয়ালের ভিতরে 0.1 ফিট প্রবেশ করলো। এই পেরেকটা এখান থেকে কোথায় প্রবেশ করছে, দেওয়ালের ভিতরে কত ফুট প্রবেশ করছে, তাহলে এক্স, আর এক্স এর মান দেওয়া আছে কত 0.1 ফিট। আচ্ছা, এখানে প্রবেশ করার পর এখানে থেমে গেছে না পেরেকটা, তাহলে সেই কত হয়ে গেছে 0। এখন দেখো এখানে যেহেতু পেরেকটা নেমে গেছে, এখানে একটা গড় বাধা বলা ছিল না এফ সমান হট। এখন তো বুঝতে পারতেছো নাকি? তাহলে দেখো আমরা তোমাদের একটা সূত্র শিখেছিলাম। কিরকম সূত্র শিখেছিলাম, যদি আমরা একটা দেওয়ালের ভিতরে পেরেক মারি, সেটা যদি আনুভূমিকভাবে হয়, তারপর উলম্বভাবে হয়, তাহলে তার জন্য একটা সূত্র আছে না? তাহলে বলো তো, যদি আনুভূমিকভাবে পেরেক দাবানো হয় তাহলে সূত্র কি হবে? তাহলে সরাসরি আমরা সূত্র কি জানি, উই নো এফ ইন্টু এক্স ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এই সূত্রটা যদি মনে আছে তোমাদের, ভুলে গেছো? মনে থাকে তাহলে দেখো, এটা হচ্ছে গড় বাধা বল, এটা হচ্ছে এক্স মানে কতটুকু প্রবেশ করছে, এটা হচ্ছে হাতুড়ির ভর, এটা হচ্ছে হাতুড়ির বেগ। তাহলে এখানে এফ এর মান বের করবো, এক্স এর মান দেওয়া আছে 0.1 ফিট, হাফ ইন্টু এম এর মান দেওয়া আছে কত 5 পাউন্ড, ভি এর মান দেওয়া আছে 20 স্কোয়ার। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে এফ এর মান কত আসবে, 10,000 পাউন্ড ডাল। পাউন্ড ডাল হলো কেন? কারণ দেখো একক এখান থেকে পাউন্ড ডালই আসবে, এই জন্য পাউন্ড ডাল হলো। আমাকে বলতে পারবো কিভাবে আসে একটু দেখান। তাহলে দেখো তো এম এর একক কি, এম এর একক ছিল পাউন্ড, আর যে বেগের একক কি ছিল ফিট পার সেকেন্ড, এটা হচ্ছে হোল স্কোয়ার। আর এই যে এবার সমান চিহ্ন এই পাশে, সমান চিহ্ন এই পাশে কি ছিল, ফিট ছিল, তাই না? হ্যাঁ দেখো, ফিট রাখলাম, পাউন্ড রাখলাম, ফিট স্কোয়ার রাখলাম, সেকেন্ড রাখলাম। তাহলে দেখো তো এই ফিটের সাথে একটা ফিট কাটাকাটি হলে কি থাকে, এটা ফিট থাকে, তাহলে একক কি থাকে পাউন্ড ফিট পার সেকেন্ড।
তাহলে বলো দেখে কি বলা যায়, কেজি মিটার পার সেকেন্ড বলে বলে নিউটন, তারপরে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড মানে ডাইন, পাউন্ড ফিট পার সেকেন্ড মানে কি পাউন্ড ডাল। ঠিক আছে, তাহলে এখন কি আসবে পাউন্ড ডাল। ওকে, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথ দেখি। নেক্সট ম্যাথ হলো টাইপ 8-এর 1 নম্বর ম্যাথ। অনেক মজার একটা ম্যাথ, এই ম্যাথটা করতে অনেক ভালো লাগে, তোমাদের ভালো লাগবে ম্যাথটা করতে, অনেক মজার একটা ম্যাথ। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওইরূপ 16টি তক্তা ভেদ করতে হলে কত বিট হতে হবে? তার কোনো মানই নাই, মানে টাটাই নাই, তাই না? কিন্তু ম্যাথ করতে হবে, এই জন্য বলতেছে অনেক মজার ম্যাথ এটা। যদি করো তোমাদের অনেক ভালো লাগবে ম্যাথটা করতে। প্রথমে কি বলছে, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। ধর একটা রাইফেলের গুলি, একটা তক্তা আছে, এই যে একটা তক্তা, একটা রাইফেল দিয়ে যদি গুলি করো, এখানে যদি একটা গুলি করো, গুলিটা এখান থেকে কোনো মতো ভেদ করতে পারে এটা, মানে এখানে শেষ বেগটা হয়ে যায় 0, এখানে একটা আদি বেগ থাকে। এখন বলছে যে ওইরূপ 16টি তক্তা ভেদ করতে, তাহলে এরূপ 16টি তক্তা নাও এখানে। ছোট করে একাতে আছে, বাড়বে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এরকম 16 তক্তা আছে, এরকম 16টা তক্তা এখানে আছে। এখন এই গুলিটা যদি এই তক্তাটা ভেদ করতে চায়, তাহলে তার বেগ কত হতে হবে? ইকুয়াল টু হট। এটা বলছে, দেখো একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। এখন এইরূপ যদি 16টি তক্তা ভেদ করতে চায়, তাহলে তার বেগ কত হতে হবে? দেখো এই একটা তক্তা ভেদ করতে তার শক্তি কত লাগে আমরা দেখি তো, আমি লিখতে পারবো না। একটি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় শক্তি সমান কত? ½ m² ঠিক আছে, অর্থাৎ যেহেতু এখানে বেগটা আছে ইউ, তার মানে এই বেগটা লাগবে না, তো প্রয়োজনীয় শক্তি। এখন যদি বলো এই 16টি তক্তা যদি ভেদ করতে চায়, তাহলে তো কত শক্তি প্রয়োজন হবে? 16 × ½ m² না? ঠিক আছে, আচ্ছা এখন দেখো দুটো ইউ হয়ে গেছে, তো একটু ঝামেলা। আমরা বললাম এই বেগটা ধরলাম U1 আর এই বেগটা ধরলাম U2, সমস্যা হবে তোমাদের। কেন U1 আর U2 ধরলাম? যে এটা তো এখানে বেগ আর এখানে বেগ তো সমান হবে না, এইটা ভেদ করতে যে বেগটা লাগবে, এটা ভেদ করতে তার চেয়ে অনেক পরিমাণ বেশি বেগ লাগবে। আর এই বেগটাকে ধরলাম আমরা U1 আর এটাকে ধরলাম U2, এটা ধরলাম U1 আর এটা ধরলাম U2। তাহলে এখানে মানটা বসে দিয়ে এটা U1 আর এটা U2। ওই গুলির ভর তো সেমই থাকবে, গুলির ভরের তো কোনো পরিবর্তন হবে না। তাহলে শর্ত মতে কি বলতে পারি বলো তো? শর্ত মতে এই যে এখানে যে আমার শক্তি লাগবে, এটা ভেদ করতে শক্তি লাগবে ধরলাম ½ m² ইকুয়াল টু, এইটা ভেদ করতে যে শক্তি লাগবে এটা ভেদ করতে তার চেয়ে কি লাগবে? 16 গুণ ½ m²। আচ্ছা এখানে আমরা বেগ দেখো, প্রশ্নটা পড়ে আর ভালোভাবে বুঝো, দেখো এটা অনেক কনফিউশন হয়ে যাও। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, কারণ এই একটা গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে, এইরূপ 16টি তক্তা ভেদ করতে, এইরূপ 16টি তক্তা ভেদ করতে তার কত বেগ হতে হবে? ধরুন আগে বেগ ছিল U1, এখন আছে U2। তাহলে একটি তক্তা ভেদ করতে যদি শক্তি লাগে ½ m² তাহলে 16টি তক্তা ভেদ করতে প্রয়োজনীয় শক্তি হবে কত? ½ m², তাই না? একটা ভেদ করতে শক্তি লাগে ½ m², তাহলে 16টা ভেদ করতে লাগবে এর 16 গুণ। তাহলে আমরা প্রশ্ন বলতে পারি না যে এখানে যেহেতু U2, তাহলে এটার শক্তি আছে ½ m², ইকুয়াল টু এটা কত গুণ? 16 গুণ, তার মানে 16 × ½ m²। তাহলে ½ m কাটাকাটি করা যায় এখান থেকে, আর এই পাশে আছে U2² আছে, এবার সেখানে রুট হবে 16 U1²। অতএব ক্যালকুলেশন করে এখানে কত আসে? 4U1। মানে প্রথমে যে বেগটা ছিল তার চেয়ে যদি 4 গুণ বেগ বেশি হয়, তাহলে ওই 16টি তক্তা কি করতে পারবে? ভেদ করতে পারবে। অতএব 16টি তক্তা ভেদ করতে হলে, 16টি তক্তা ভেদ করতে হলে বেগ পূর্বের তুলনায়
4 গুণ হতে হবে। এটা কি আনসার? অনেক সুন্দর ম্যাথ, তাই না? দেখো বুঝতে পারছো নাকি? দেখো তোমাদের শর্ত মতটা আবার আমি বলতেছি। শর্ত মতো আছে এইখানে এটা ভেদ করতে একটা শক্তি প্রয়োজন হবে না? সেই শক্তিকে ধরলাম আমরা কি হাফ এম u2 স্কোয়ার, আর এটার শক্তি লাগবে দিলাম হাফ এম u1 স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা তাহলে বলো তো এটার যে শক্তি, এর শক্তি সেম অবশ্যই না। এটার শক্তি এর তুলনায় কত গুণ? অবশ্যই 16 গুণ। যদি 16টি তক্তা, একইভাবে তক্তা 16টা এখানে, তবে শতগুলো কি বলতে পারি? হাফ এম u2 স্কোয়ার ইকুয়াল টু এটার 16 গুণ, অর্থাৎ 16 ইন্টু হাফ এম অন u1 স্কোয়ার। শত বোঝা গেছে? তাহলে টাইপ 8-এর 2-3 অঙ্ক আছে, সেম নিয়মের অঙ্ক দুটো করে নিও। আচ্ছা তাহলে এইটুকু পর্যন্ত করলে আমাদের কাজ আমাদের সত্যি এখানেই শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ম্যাথগুলো ভালোভাবে ট্রাই করো রুমে। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, অথবা কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অথবা যে কোনোভাবে আমাকে জানাবা, আমি তোমাদের সলভ করতে চেষ্টা করবো। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।